আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 25 এপ্রিল শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, ধর্মীয় অধিকারে কোনো হস্তক্ষেপ নেই, ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করল কেন্দ্রীয় সরকার। পরমাণু যুদ্ধের রূপ নিতে পারে ভারত পাকিস্তান সংঘর্ষ, চাঞ্চল্যকর দাবি মার্কিন গোয়েন্দাদের। কাশ্মীরের রক্তাক্ত আতঙ্কে মানবতার আলো, গুলিবিদ্ধ পর্যটককে বাঁচালেন সাজ্জাদ। জুম্মার নামাজের পর পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার মৌন প্রতিবাদ বাসকান্দিতে। কাশ্মীরে জঙ্গি হামলার তীব্র নিন্দা জমিয়তের, সন্ত্রাসীদের সমুচিত জবাব দেওয়া জরুরি বললেন জমিয়তের মাহমুদুল হাসান। হাইলাকান্দিতে পোস্টাল ব্যালট 27 এপ্রিল থেকে। পুলওয়ামা পহেলগাঁও কেন্দ্রের ষড়যন্ত্র, বিতর্কিত মন্তব্যে গ্রেফতার বিধায়ক আমিনুল। বিধায়কের মন্তব্যের সঙ্গে দলের সম্পর্ক নেই বললেন বদরুদ্দিন আজমল। দেশদ্রোহিতার মামলা দায়ের। ডিসেম্বরের আগেই গুয়াহাটি শিলচর গ্রিনফিল্ড হাইওয়ের কাজ শুরু, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। পাথারকান্দি কলেজ অফ এডুকেশনের 30তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো আজ। এসেছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শ্রী রাজীব মোহন পন। এবং সর্বশেষ খবরটি হলো, জাল 500 টাকার নোটে বাজার ছেয়ে যাওয়ার আশঙ্কা, সতর্কবার্তা। এবারে শুনুন বিস্তারিত খবর। শীর্ষ আদালতে ওয়াকফ সংশোধনী আইনের হয়ে হলফনামা দাখিল করল কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া হলফনামায় সরকার আইনটিকে সমর্থন করেছে। ওয়াকফ সংশোধনীকে ন্যায্যতা দিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গত 100 বছর ধরে ওয়াকফ রেজিস্ট্রেশনের ভিত্তিতে স্বীকৃত, শুধু মৌখিকভাবে নয়। কেন্দ্রীয় সরকার হলফনামায় বলেছে যে ওয়াকফ মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বরং একটি বিধিবদ্ধ সংস্থা। ওয়াকফ সংশোধনী আইন অনুসারে ট্রাস্টের কাজ ধর্মনিরপেক্ষ হওয়া, ধর্মীয় নয়। এই আইন নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুভূতির প্রতিফলন ঘটায়। তিনি সংখ্যাগরিষ্ঠতার সাথে এই আইন পাশ করেছেন। ওয়াকফ সংক্রান্ত আদালতে কেন্দ্রীয় সরকারের দাখিল করা হলফনামায় বলা হয়েছে যে সংসদ কর্তৃক পাশ করা আইন সাংবিধানিকভাবে বৈধ বলে বিবেচিত হয়। বিশেষ করে যৌথ সংসদীয় কমিটির সুপারিশ এবং সংসদে ব্যাপক বিতর্কের পরে যে আইন প্রণীত হয় তা বৈধ হয়। কেন্দ্র আদালতকে অনুরোধ করেছিল যে বর্তমানে কোনো বিধানের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি না করা হোক। এই সংশোধনী আইন কোনো ব্যক্তির ওয়াকফ তৈরির ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করে না, শুধুমাত্র ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই আইন পরিবর্তন করা হয়েছে। লোকসভা ও রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী পাশ হওয়ার আগে যৌথ সংসদীয় কমিটির 36টি সভা অনুষ্ঠিত হয়েছিল। 97 লক্ষেরও বেশি অংশীদার পরামর্শ এবং স্মারকলিপি জমা দিয়েছিলেন। যৌথ সংসদীয় কমিটিকে দেশের 10টি বড় শহর ঘুরে জনসাধারণ থেকে মতামত জানতে হয়েছিল। ওয়াকফ সংশোধনী পাশ হওয়ার আগে পর্যন্ত যে কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষণার অধিকার এতদিন ছিল ওয়াকফ বোর্ডের হাতে। অতীতে তাদের বিরুদ্ধে বারবার বহু গরিব মুসলিমের সম্পত্তি, অন্য ধর্মাবলম্বীদের ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ উঠেছে। নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের সেই একচ্ছত্র অধিকার কেড়ে নিয়ে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা তা বিচার করার চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়েছে জেলাশাসক বা সমপদমর্যাদার কোনো আধিকারিকের হাতে। 1954 সালে প্রথম ওয়াকফ আইন পাশ হয়েছিল। 1995 সালে ওয়াকফ আইনে সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বাড়ানো হয়েছিল। তারপর থেকে বিজেপির তরফে বারবার প্রশ্ন তোলা হয়েছে বোর্ডের একচ্ছত্র অধিকার নিয়ে। অপরদিকে পরমাণু যুদ্ধের রূপ নিতে পারে ভারত পাকিস্তান সংঘর্ষ, চাঞ্চল্যকর দাবি মার্কিন গোয়েন্দাদের। পহেলগাঁও হামলা ও তার পরবর্তী একাধিক পদক্ষেপকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানে ভারতের জন্য আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান। ক্রমাগত এমন চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান সম্প্রতি কাশ্মীরকে ঘাড়ের শিরা হিসেবে উল্লেখ করেছেন, যা উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা কম, কারণ পাকিস্তান পারমাণবিক যুদ্ধ শুরু না করলে ভারত পরমাণুর ব্যবহার করবে না। আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংঘাতের ঝুঁকি বাড়ায়। পাকিস্তানের শাহিন নামক ক্ষেপণাস্ত্রটি প্রায় 7 মিনিটের মধ্যে নয়াদিল্লিতে পৌঁছাতে পারে। অন্যদিকে ভারতের প্রলয় 6 মিনিটেরও কম সময়ে ইসলামাবাদ ধ্বংস করার ক্ষমতা রাখে। 1981 সালের একটি বিশেষ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার অনুমানে প্রতিবেদনে বলা হয়েছিল যে ভারত যদি বিশ্বাস করে যে পাকিস্তান পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে, তাহলে ভারত প্রথমে আক্রমণ করতে পারে। 1989 সালের একটি প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল যে একটি পারস্পরিক সংঘাত পারমাণবিক যুদ্ধে পরিণত হতে পারে।
ভারত পাকিস্তান জল চুক্তি স্থগিত। ভারতের অভিযোগ জম্মু ও কাশ্মীরে হামলার দায় পাকিস্তান নিয়েছে, তাই কেন্দ্রীয় সরকার একতরফাভাবে পাকিস্তানের সঙ্গে জল বন্টন চুক্তি স্থগিত করেছে। এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের জলের ঘাটতি দেখা দেওয়ার প্রবল সম্ভাবনা, যা কৃষি ও খাদ্য নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। পাকিস্তানি সংবাদপত্র ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে ইসলামাবাদ সতর্ক করেছে যে ভারত যদি সিন্ধু নদের জল বন্টন বন্ধ করার বা ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করে, তাহলে সেটিকে যুদ্ধের পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হবে এবং প্রচলিত ও অপ্রচলিত সকল উপায়ে এর জবাব দেওয়া হবে। পাকিস্তানের প্রতিক্রিয়া। পাকিস্তান সিন্ধু চুক্তি লঙ্ঘনের বিষয়টিকে পাত্তা দিতে নারাজ। তাদের দাবি এটি একটি আন্তর্জাতিক চুক্তি। ভারত চাইলেই একতরফাভাবে এই চুক্তি লঙ্ঘন করতে পারে না। এই সিদ্ধান্ত পাকিস্তানের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। সে দেশে কৃষির প্রায় 90% সিন্ধু নদের উপরেই নির্ভরশীল। পাকিস্তান জলকে জাতীয় স্বার্থ হিসেবে বর্ণনা করেছে এবং এটি রক্ষার কথা বলেছে। বর্তমান বিশ্বে 12,121টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে ভারতের আছে 172টি। পারমাণবিক অস্ত্রের দিক থেকে ভারত বিশ্বের ষষ্ঠ শক্তিশালী দেশ। ভারতের আগে রয়েছে রাশিয়া, আমেরিকা এবং চীনের মতো দেশগুলি। বিশ্বের 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। সেগুলি হলো আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। সব দেশ মিলে 12,121টি পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, যার মধ্যে 9,585টি সামরিক গ্রেডের অস্ত্র। এর মধ্যে 3,904টি ক্ষেপণাস্ত্র এবং বিমানে মোতায়েন করা হয়েছে। গত বছর পর্যন্ত ভারতে 164টি পারমাণবিক অস্ত্র ছিল, তা এখন বেড়ে 172টিতে দাঁড়িয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এই তথ্য প্রকাশ করেছে। এখন ভারতের কাছে পাকিস্তানের চেয়ে 2টি বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। অপরদিকে আজ জুম্মার নামাজের পর কাশ্মীরের পহেলগাঁওয়ের নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানালেন মুসল্লিরা। আজ সোনাই কেন্দ্রের বাসকান্দি তৃতীয় খণ্ডে বয়তুল আমান জামে মসজিদের সামনে হাতে প্লেকার্ড নিয়ে এগোনার প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে বেশ কিছু দাবি রাখেন। এর মুখ্যম জবাব দিতে ফের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি করেন তারা। সন্ত্রাস দমন নীতি আরও কঠোর করা হোক। আজ মুখে কালো কাপড় বেঁধে পাকিস্তানি সন্ত্রাস মুর্দাবাদ, নিরীহ লোকদের হত্যা বন্ধ করা, সন্ত্রাসবাদ নিপাতজাত, বন্ধ করো সন্ত্রাসী হামলা ইত্যাদি লেখা প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান যুবকরা। অপরদিকে কাশ্মীরে রক্তাক্ত আতঙ্কে মানবতার আলো, গুলিবিদ্ধ পর্যটককে বাঁচালেন সাজ্জাদ। কাশ্মীরের সবুজ উপত্যকায় জঙ্গি হামলার রক্তাক্ত ছায়া। অমরনাথ যাত্রার প্রাক্কালে নির্বিচার গুলিতে নিহত 25 পর্যটক, আহত অসংখ্য। এর মধ্যে এক বাঙালি পর্যটক ও স্থানীয় টাট্টুওয়ালাও প্রাণ হারিয়েছেন। তবে আতঙ্কের মধ্যেও মানবতার আলো জ্বালালেন স্থানীয় শাল বিক্রেতা সাজ্জাদ আহমেদ বাট। গুলিবিদ্ধ পর্যটকদের পিঠে বহন করে হাসপাতালে পৌঁছে তিনি প্রমাণ করলেন ধর্মের আগে মানবিকতা। ইন্ডিয়া টুডেকে সাজ্জাদ বলেন, পর্যটকদের কাঁদতে দেখে চোখে জল এসে গেল, এরাই আমাদের রুজির সঙ্গী। পহেলগাঁও পনি অ্যাসোসিয়েশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে খবর পেয়ে তিনি ছুটে যান ঘটনাস্থলে। আহতদের জল খাওয়ানো থেকে কাঁধে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া সাজ্জাদের সাহস মুগ্ধ করেছে সবাইকে। স্থানীয় তরুণ সৈয়দ আদিল হোসেন শাহ জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে শহীদ হয়েছেন। তিনি একমাত্র নিহত যিনি পর্যটক নন, কাশ্মীরি মুসলিম। কাশ্মীরের অর্থনীতির মূল বর্ষা পর্যটন। 2024 সালে 2.35 কোটি পর্যটক এসেছেন। এই হামলা পর্যটন শিল্পে ধাক্কা দিলেও সাজ্জাদের মতো মানুষের মানবতা আশার আলো দেখায়। তার কথায়, ধর্ম নয়, মানুষই আমার কাছে বড়। অপরদিকে হাইলাকান্দি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য নিয়োজিত সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালট পেপার আগামী 27 থেকে 30 এপ্রিল পর্যন্ত দেওয়া হবে। পোস্টাল ব্যালট পেপার সেলের ইনচার্জ এডিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ভোট দেওয়া ব্যালট পেপার আগামী 30 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত জমা দেওয়া যাবে। অপরদিকে ডিসেম্বরের আগেই গুয়াহাটি শিলচর গ্রিনফিল্ড হাইওয়ের কাজ শুরু, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। বরাকবাসীর জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার গুয়াহাটি শিলচর গ্রিনফিল্ড হাইওয়ে প্রকল্পে অনুমোদন জানাবে। 25,000 কোটি টাকা ব্যয় হবে এই প্রকল্প। চলতি বছরের ডিসেম্বরের আগেই এই প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনার কথা শোনান তিনি। একই সঙ্গে নুমলিগড় গহপুরের মধ্যে নদীর নিচ দিয়ে টানেল নির্মাণের প্রকল্পেও শীঘ্রই কেন্দ্রীয় সরকার অনুমোদন জানাবে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগামী 8 সেপ্টেম্বর গুয়াহাটিতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই হাতে সূচনা হবে ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান। বছর জুড়ে অনুষ্ঠানকে সফল করে তুলতে খুব শীঘ্রই উদযাপন কমিটি গঠন করা হবে। এছাড়াও সুধাকণ্ঠের স্মৃতিতে নতুন মুদ্রা চালু করতেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লেখার কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সেদিনই গুয়াহাটিতে রিং রোড প্রকল্পেরও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
7,500 কোটি টাকা ব্যয় হবে এই প্রকল্প। নারেঙ্গি কুরুয়া সেতু এই প্রকল্পের অংশ হবে। তিনি বলেন, রিং রোড প্রকল্পে জমি অধিগ্রহণের মোট ব্যয়ের 50% বহন করবে রাজ্য সরকার। এছাড়া ফরেস্ট রয়্যালিটি এবং জিএমটি নির্মাণকারী সংস্থাকে ফিরিয়ে দেবে সরকার। সব মিলিয়ে এই রাজ্য সরকারের ব্যয় হবে 1,000 কোটি টাকা। একই সঙ্গে সেদিনই নুবলিগড় বায়ো রিফাইনারিজও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, 2019 সালে প্রধানমন্ত্রী এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন। এটি হবে দেশের মধ্যে প্রথম বায়ো রিফাইনারি। বাঁশ থেকে ইথানল প্রস্তুত হবে এই রিফাইনারিতে। এই প্রকল্প নির্মাণে ব্যয় হবে 4,200 কোটি টাকা। অপরদিকে জাল 500 টাকার নোটে বাজার সেরে যাওয়ার আশঙ্কা, সতর্কবার্তা। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। ইসলামাবাদের উপর বড় আকারের বদলা নেওয়ার হুঙ্কার দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে পাকিস্তানের গলায়। এই পরিস্থিতিতে 500 টাকার নোট নিয়ে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পরিস্থিতির সুযোগ নিয়ে এদেশের বাজারে জাল নোট ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করতে পারে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। তাই আগাম সতর্কতার নির্দেশ দিয়েছে অমিত শাহের মন্ত্রক। গোয়েন্দা সূত্রের খবর, সম্প্রতি 500 টাকার বেশ কিছু জাল নোট বাজেয়াপ্ত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা এ প্রসঙ্গে বলেছেন, আসলের সঙ্গে জাল নোটগুলির পার্থক্য খুবই কম। তবে সেখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বানান ভুল ছিল, সেটা নজরে আসতেই তদন্তকারীরা পুরো ব্যাপারটি বুঝে যান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, যেভাবে জাল নোটগুলিকে তৈরি করা হয়েছে তাতে আসল ও নকলের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন। আর তাই নাগরিকদের অতিরিক্ত সতর্ক হতে হবে। যে জাল নোটগুলি বাজেয়াপ্ত হয়েছে তাতে রিজার্ভ শব্দটিতে ইংরেজি ই অক্ষরের বদলে এ ছিল বলে জানা গিয়েছে। জাল নোটের চক্র ভাঙতে হলে নাগরিকদের সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের ওই কর্তা। তার কথায়, জাল টাকা হাতে পেলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিন। এ ব্যাপারে ব্যাংকেও সংশ্লিষ্ট ব্যক্তি যোগাযোগ করতে পারেন। তাহলে জাল নোটের হটস্পটগুলি চিহ্নিত করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন গোয়েন্দারা। অপরদিকে বিধায়কের মন্তব্যের সঙ্গে দলের সম্পর্ক নেই বললেন বদরুদ্দিন আজমল। কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের নৃশংস হত্যা লীলাকে কার্যত মোদী শাহের চক্রান্ত বলে দেখিয়ে দিয়ে আইনের জালে ফেসে গেলেন দিঙ্গের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম। দেশদ্রোহিতার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে তাকে। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ভাষণ প্রসঙ্গে আমিনুল বলেন, দেশ জুড়ে বিজেপি প্রচার করছে যে বেছে বেছে হিন্দুদের হত্যা করেছে জঙ্গিরা, কিন্তু ভুক্তভোগীরা জানিয়েছেন কাউকে কিছু জিজ্ঞেস না করে নির্বিচারে গুলি করেছে সন্ত্রাসবাদীরা। আমিনুল বলেছেন, তার সন্দেহ যে চক্র পুলওয়ামায় 300 কেজি আরডিএক্স নিয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল সেই চক্র ওই পহেলগাঁও কাণ্ড সংগঠিত করেছে। যদি কেন্দ্র এই ঘটনার তদন্ত না করে এবং হিন্দু মুসলিম বিভেদের রাজনীতি করে যায় তাহলে বুঝে নিতে হবে মোদী শাহের ষড়যন্ত্রে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়েছে। আমিনুলের মতে, তদন্ত না হলে ধরে নিতে হবে মোদী শাহ যে চক্রান্ত করে পুলওয়ামার ঘটনা ঘটিয়েছিল সেই চক্রান্ত কাজ করেছে পহেলগাঁওয়ে। তার বক্তব্য মনে রাখতে হবে, পুলওয়ামার ঘটনায় 42 জন জওয়ানের শহীদ হওয়ার দায় কেন্দ্রের ঘাড়ে চাপিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। আমার সন্দেহ, কাশ্মীরে বরাবর জঙ্গি হামলার ঘটনা ঘটায় কেন্দ্র, যাতে গোটা ভারত মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে বিজেপি রাজনীতি করতে পারে। মন্তব্য আমিনুলের। পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে গোটা দেশ যখন কুবে ফুসছে সেই সময় আমিনুলের এমন মন্তব্য নিঃসন্দেহে অনভিপ্রেত। তার বিরুদ্ধে গর্জে উঠে বিভিন্ন সংগঠন। হিন্দু রক্ষী বাহিনী দিসপুর এজাহার দাখিল করেছে আমিনুলের বিরুদ্ধে। এদিকে এ নিয়ে পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপর তাকে রাজ্যের পুলিশ প্রধান জানান আমিনুলকে দেশদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হয়েছে। তার গ্রেফতারির খবর পেয়ে ইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমল ভিডিও বিবৃতি দিয়ে জানান, আমিনুলের বক্তব্য দুর্ভাগ্যজনক। তার এমন মন্তব্যের সঙ্গে ইউডিএফের কোনো সম্পর্ক নেই। আমিনুলের সঙ্গে দূরত্ব স্পষ্ট করে দিয়ে আজমল বলেছেন, এই সময় তারা ভারত সরকারের পাশে আছেন। অপরদিকে কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানালো জমিয়ত উলামায়ে হিন্দ। সংগঠনের পক্ষে জমিয়তের রাজ্য সহ সভাপতি তথা কাছাড় জেলা কমিটির সভাপতি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মৌলানা মাহমুদুল হাসান বলেন, এই বর্বরচিত ঘটনার সমুচিত জবাব দেওয়া জরুরি। এ লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নিক সরকার। জঙ্গি হামলায় হত প্রত্যেকের পরিবারকে কেন্দ্রীয় সরকারের পক্ষে 50 লক্ষ এবং আহতদের পরিবারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানান তিনি। বলেন, অর্থ দিয়ে এ ক্ষতিপূরণ হওয়ার নয়, তবে নিহতদের পরিবারের সদস্যদের জীবনযুদ্ধে কিছুটা হলেও সহায়ক ভূমিকা নেবে এই অর্থ। জঙ্গি দমনে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে তিনি আরও বলেন, পাক মদতপুষ্ট সন্ত্রাসীদের শিকড় সমূলে উৎপাদন করা দরকার। কেননা এই ঘটনায় 26 জন পর্যটক প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। যারা স্বজন হারিয়েছেন একমাত্র তারাই বুঝতে পারছেন কি যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাদের। তিনি বলেন, ধর্ম মানুষকে মানবতার পাঠ দেয়। যারা মানবতাকে পদদলিত করে তারা কোনো ধর্মের নয়। গুটি কয়েক সন্ত্রাসী আজ ইসলাম ধর্মাবলম্বীদের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে, কিন্তু ইসলাম কখনো বিদ্বেষ কিংবা হিংসার পাঠ দেয় না।
এসব কথা উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না। যারা ধর্মকে ব্যবহার করে মানুষের রক্তে হোলি খেলে, এরা আদতে কোনো ধর্মেই বিশ্বাস করে না। প্রকৃত ধার্মিক কোনো সন্ত্রাসী হতে পারে না। যারা বন্দুকের ভয় দেখিয়ে মানুষকে সন্ত্রস্ত করে, তারা মানবতার শত্রু। এদের ফাঁসি হওয়া উচিত। সবাইকে সৌভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পহেলগাঁওয়ের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে নিরাপত্তার ব্যাপারে আমাদের আরও সতর্ক হতে হবে। সেদিন ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকলে এই ঘটনাকে এড়ানো যেত। এত বড় দুঃসাহস করতে পারত না জঙ্গিরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।